আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের কথা ছিল ইডুকুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হিসাব বিজ্ঞানের উপর ভিত্তি করে অর্থাৎ সবগুলো নিয়ম থেকে একটা দুইটা করে এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ইনশাল্লাহ সেই স্পেশাল ক্লাস আজকের হতে যাচ্ছে। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসের মাধ্যমে তোমাদের 100% 10 মার্ক অর্থাৎ গুচ্ছের মধ্যে 35 এর মধ্যে 10, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে তোমাদের 50% মার্ক কভার হয়ে যাবে। এখানে প্রায় সব ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ এই ক্লাসটি শেষ করো, তোমাদের জন্য ভালো কিছু হবে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ১ নাম্বার এমসিকিউতে কি আছে আমাদের? এবিসি কোম্পানির বৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল। প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল কত? ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বৎসরের সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং ৮০,০০০ টাকা হ্রাস পায়, তাহলে বৎসর শেষে মালিকানা সত্ত্ব কত হবে? অর্থাৎ শুরুতে প্রারম্ভে সম্পত্তি ও দায় ছিল ৮,০০,০০০ এবং ৫,০০,০০০ এবং সংশ্লিষ্ট বছরে আমাদের কি ১,৫০,০০০ টাকা সম্পত্তি বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পেলে মালিকানা সত্ত্ব কত হবে? আচ্ছা, আমরা একটা সূত্র শিখছি কি? এ ইকুয়াল টু এল প্লাস উই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব। অর্থাৎ এই সম্পত্তির সমষ্টি দায় এবং মালিকানা সত্ত্ব হবে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এই টাইপের ম্যাথ গুলা সলভ করব। এখানে মালিকানা সত্ত্ব চেয়েছে বছরের শেষে, আবার চাইতে পারতো বছরের শেষে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ কত, সম্পত্তি বৃদ্ধির পরিমাণ কত, মানে ঘুরায়া ফিরায়া বিভিন্ন কিছু চাইতে পারতো। আচ্ছা, এটা আমরা সলভ করবো এখন। আমাদের বছরের প্রারম্ভে কি ছিল? সম্পত্তি কত ছিল? এই যে ৮,০০,০০০ টাকা। এই ৮,০০,০০০ টাকা সম্পত্তির ঘরে আমরা বসাই দিলাম। দেওয়া হলো। তারপরে কি আমাদের দায় কত ছিল? আ দায় কত ছিল? দায় ছিল আমাদের ৫,০০,০০০ টাকা। এই যে ৫,০০,০০০ টাকা এখানে বসানো হয়েছে। এই ছিল, কিন্তু মালিকানা সত্ত্ব কিন্তু আমাদের বলে দেয় নাই। তাহলে এই পাশে ৮,০০,০০০ টাকা, কিন্তু এই পাশে যোগ করলে ৫,০০,০০০ টাকা হচ্ছে। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে আরো ৩,০০,০০০ টাকা দিতে হবে না? কেন দিব? এই ৮,০০,০০০ টাকা মিলানোর জন্য। সমান এল যোগ ওই মিলানোর জন্য। তাহলে আমাদের এই ৩,০০,০০০ টাকা বসিয়ে দিলাম। ৮,০০,০০০ টাকা হয়ে গেল। তারপরে কি বলছে? সংশ্লিষ্ট বৎসরের সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায়। এই যে ১,৫০,০০০ টাকা এটা বৃদ্ধি করে দিলাম এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায়। এই যে দায় ৮০,০০০ টাকা হ্রাস করে দিলাম। কিন্তু করে দেওয়ার ফল এই মাসে কিন্তু প্লাস ১,৫০,০০০ টাকা আছে। আর এদিকে কিন্তু মাইনাস ৮০,০০০ টাকা আছে। তাহলে তো আমাদের মিলল না। অর্থাৎ ১,৫০,০০০ টাকা বানাইতে হবে। ১,৫০,০০০ টাকা বানানোর জন্য যদি আমরা এই মালিকানা সত্ত্বের জায়গায় ২,৩০,০০০ টাকা প্লাস করে দেই, তাহলে কি ১,৫০,০০০ টাকা হয়ে যায়। কিভাবে হয়ে যায়? এই যে ৮০,০০০ টাকা এই প্লাস থেকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু ১,৫০,০০০ টাকা থাকে। তাহলে কিন্তু এই ২ পাশ মিলে যায়। এখন বছর শেষে আমরা দাগ দেওয়ার পরে, টান দেওয়ার পরে কি? এই যে এই মালিকানা সত্ত্বের পরিমাণ যোগ করে দেব। ৩,০০,০০০ আর ২,৩০,০০০ যোগ করলে কত হয় আমাদের? ৮,৩০,০০০ টাকা। এটাই হলো আমাদের উত্তর। তারপরে ২ নাম্বারে কি আছে? ২ নাম্বারে বলা আছে ৭৫০ টাকার পণ্য কি শর্তে? ১০ দিনের ভিতরে পরিশোধ করলে ২% ভাতা প্রদানের শর্তে। এর মানে কি? ১০ দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করে, একটা পণ্য বিক্রি করছি, সে যদি পরিশোধ করে ১০ দিনের মধ্যে, তাহলে ২% ভাতা দেব। আর শর্ত কি? ৩০ মানে বোঝায় ৩০ দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। এই শর্তে জুন মাসের ১৩ তারিখে বাকিতে বিক্রয় করা হয়েছে। তারপরে কি এই জুনের ১৬ তারিখে ৫০ টাকার পণ্য ফেরত আসে। তারপরে কি জুনের ২৩ তারিখে সম্পূর্ণ প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছে। আচ্ছা, আমরা ১ম এ কি ৭৫০ টাকার পণ্য কি বিক্রয় করছি। ৭৫০ টাকা বসিয়ে দিলাম। তারপরে ১৬ তারিখে আমাদের কি হয়েছে? ৫০ টাকার পণ্য ফেরত আসছে। ফেরত আসলে বিয়োগ করে দিলাম। থাকে কত আমাদের? ৭০০ টাকা না? এখন এই জুনের ২৩ তারিখে আমাদের টাকা সে পরিশোধ করছে। তাহলে কি শর্ত কি মিলে যাচ্ছে? বলা আছে যে ১০ দিনের মধ্যে পরিশোধ করলে ২% বার্তা দেওয়া হবে। তাহলে তো এখানে কত তারিখ? এটা ছিল ১৩ তারিখ আর এটা কি ২৩ তারিখ। তাহলে তো শর্ত পূরণ করছে। অর্থাৎ ১০ দিন হয়েছে। ১০ দিনের মধ্যে আমাদের কার্যক্রম হয়েছে। এখন কি করতে হবে? এই ৳৭০০ টাকার উপরে ২% ছাড় দিতে হবে। এই এক ঘর যদি আমরা আসি এভাবে
তাহলে কি 70 টাকা হয় না? 700 টাকা 70 টাকা হলো 10%। আচ্ছা যদি আরেকবার এইভাবে আসি, তাহলে 700 টাকার 1% হলো 7 টাকা। আর 2% অর্থাৎ 7 এর ডাবল করে দেব 14 টাকা। অর্থাৎ এই 700 থেকে আমাদের 14 টাকা বাদ দিলে কত হয়? 686 টাকা। উত্তর 686 টাকা। ৩ নম্বরে কি আছে আমাদের? একটি হিসাবে যে 90 টাকা যা দেওয়া মিলে ভুল পার্শ্বে 2 বার লেখা হয়েছে। তারপরে কি বলছে? অন্যান্য সবকিছু ঠিক থাকলে 2 পাশে পার্থক্য কত হবে? এখন এখানে তাছাড়া অঙ্ক পরিবর্তন করে দিতে পারে বা আরো একটু অন্যভাবে দিতে পারে। কিন্তু এই টাইপের ম্যাথ প্রায়ই খুঁতসাতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে রাবিদের প্রায় সবগুলা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তো এই প্রশ্নগুলো আমরা সমাধান করব কিভাবে? এখানে আমরা এখানে ম্যাথ করি। একটা টান দিব ওইভাবে। আমরা ধরে নিলাম এটা সঠিক সাইড। আর এটা কি? ভুল সাইড। লেখার পর কি? একটি হিসাবের যে 90 টাকা যা দেওয়া মিলে ভুল পাশে 2 বার লেখা হয়েছে। অর্থাৎ আমি এই যে ভুল পাশে 2 বার লেখলাম। 90 টাকা, 90 টাকা। এই যে আমি ভুল পাশে যে 2 বার লেখলাম, এই পাশে তো আমাদের লেখারই কথা ছিল না। অর্থাৎ এই 90 টাকা তো আমাদের সঠিক পাশে ছিল। সঠিক পাশে ছিল না, কিন্তু আমি ভুল পাশে 2 বার লিখে ফেলছি। আর সঠিক পাশে কি লেখা উচিত ছিল? সঠিকভাবে লেখা সঠিক পাশে কি? লেখাই হয় নাই। সঠিক পাশে কি আমাদের লেখাই হয় নাই। এর জন্য কি আমাদের 90 টাকা মাইনাস থাকবে সঠিক পাশে। এই সঠিক পাশে লেখার কথা ছিল, না লেখি নাই। কিন্তু ভুল পাশে 2 বার লিখে ফেলছি। তাহলে কি সঠিক পাশে আমাদের মাইনাস করতে হবে 90। এখন আমরা কি এই 90, 90 কত হয়? 180। এগুলা কি আমাদের প্লাস। আর এখানে কত আছে? 90। এটা কি? মাইনাস। এখন অন্যান্য সবকিছু ঠিক থাকলে 2 পাশের পার্থক্য কত? অহন এখন এখন আমরা কি এই ২ টার পার্থক্য করে দিব। কিভাবে করব? যেমন ১৮০ আমাদের কি? -৯০। এখন এই যে এখানে একটা মাইনাস আছে না? আর এই মাইনাসে কি? আমাদের প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে ১৮০ আর ৯০ কত হবে? ২৭০ হয়ে যাবে। অর্থাৎ করছি কিন্তু আমাদের পার্থক্য। কিন্তু যোগ-বিয়োগ করতে কি? মাইনাসে আমাদের কি? প্লাস হয়ে যায়। তাহলে আমরা কি? সঠিক উত্তর কি বলা? ২৭০ টাকা। এভাবে করতে হবে। কিভাবে আবার একটু আমি বলছি খেয়াল করো। আমরা ১ম এ ২ টা সাইড নির্ণয় করব। একটা হলো সঠিক সাইড, আরেকটা হলো ভুল সাইড। পরে আমরা প্রশ্ন করব কি একটি হিসাবে যে ৯০ টাকা যার হলে ভুল পাশে ২ বার লেখা হয়েছে। এই যে ভুল সাইড, এই ভুল পাশে এই যে ২ বার লেখা হয়েছে মানে কি ২ বার তুমি লিখে দিলা। তারপরে কি? অন্যান্য সবকিছু থাকলে ২ পাশের পার্থক্য কত? কিন্তু আমাদের ভুল পাশে এটা, কিন্তু সঠিক পাশে ৯০ টাকা লেখার কথা ছিল। লেখছো? লেখো নাই। এর জন্য কি এই পাশে আমাদের মাইনাস হয়ে থাকবে না? এই মাইনাসটা লিখতে হবে। তারপরে কি আমাদের? এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে ১৮০ আবার মাইনাস এই ৯০। অর্থাৎ এই মাইনাসে কি আমাদের প্লাস হয়ে যাবে। তারপরে ২ টা যোগ করলে কি? ২৭০ হয়। এই ছিল আমাদের প্রশ্ন। আর ৪ নম্বরে কি বলা আছে? জানুয়ারি ১ তারিখে প্রারম্ভিক সাপ্লাইজ কত? ৩৫০ টাকা। সাপ্লাইজ ক্রয় করছে কত টাকা? ৬৭৫ টাকা। এবং সমাপনী সাপ্লাইজ কত? ২৫০ টাকা। হলে সাপ্লাইজ ব্যয় কত? অর্থাৎ একটা বছরে বা একটা আর্থিক বছরে সাপ্লাইজ ব্যয় কত হইছে সেটাই আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা বের করি। কিভাবে বের করব? এখানে দেখো আমাদের প্রারম্ভিক সাপ্লাইজ কত ছিল? এই যে প্রারম্ভিক ৩৫০। এটা আমাদের নিতে হবে। নিতে হবে কি? এটা কি প্রারম্ভিক সাপ্লাইজ মানে কি নতুন বছরে চলে আসছে। এই যে আমি দিয়ে দিলাম। তারপরে সাপ্লাইজ ক্রয় করছি কত টাকা? ৬৭৫ টাকা। ক্রয় করছি মানে কি এটা অন্তর্ভুক্ত করতে হবে না? তারপরে কি? করার পরে সমাপনী সাপ্লাইজ। এই সমাপনী মানে কি? বছর শেষে আমাদের ২৫০ টাকা রয়ে গেছে। এটা কি আমাদের ওই বছরে ব্যবহার হয়েছে? ব্যবহার হয়নি। আমাদের বলছে যে সাপ্লাইজ ব্যয় কত? অর্থাৎ এর জন্য কি আমাদের এই ২ টা থেকে আমাদের কি এই যে ২৫০ টাকা কি বাদ দিতে হবে। ২৫০ টাকা আমাদের কি বাকি হয়ে গেছে। এটা এটা পরবর্তী বছরে আবার কি প্রারম্ভিক হবে। এর জন্য কি এই ২৫০ টাকা আমরা বিয়োগ করব। ২৫০ টাকা বিয়োগ করলে কি হবে আমাদের? এটা রেজাল্ট আসবে কত? এটা রেজাল্ট আসবে আমাদের ৭৭৫ টাকা।
অর্থাৎ এই দুইটা যোগ করে দিব, এখান থেকে পরে 250 টাকা মাইনাস করে দিলে আমাদের উত্তর আসে 775 টাকা। অর্থাৎ এইভাবে আমাদের করতে হবে। আরেকবার বুঝাই দেই, আমাদের কি বলছে বছরে ব্যয় কত? বছরে দেখা গেছে যে এটা ধরি 2020 সাল, অর্থাৎ 19 সালের একটা এন্ট্রি চলে আসছে। 19 সালের সমাপনী ছিল, সেটা প্রারম্ভিক হিসাবে 375 টাকা আ চলে আসছে। 350 টাকা চলে আসছে এবং এই বছরে 675 টাকা ক্রয় করছি। এই ২ টা যোগ করে দিব। আর বছরের শেষে যে অতিরিক্ত রয়ে গেছে, ব্যবহার হয় নাই, সেটা বিয়োগ করে দিলে কি আমাদের এই বছরের ব্যয়টা বের হয়ে যাবে। ৫ নম্বরে কি বলা আছে আমাদের? ৩০% কর হারে একটি কর বছরে কর পরবর্তী আয় ৩৫০,০০০ টাকা হলে কর পূর্ববর্তী আয় এবং কর যথাক্রমে কত হাজার টাকা? অর্থাৎ ৩০% কর হার দেওয়া আছে কত? ৩০% হারে কর বছরে কি কর পরবর্তী আয় কি আছে আমাদের? ৩৫০,০০০ টাকা হলে কর পূর্ববর্তী আয় এবং কর যথাক্রমে কত হাজার টাকা? এই টাইপের ম্যাথ আমরা অপশন দেখে করব। প্রথমে আমরা এই যে একটা ছক আকারে নিব। এটা কি লিখছি আমি? কর পূর্ব, এটা কি কর, আর এটা কি কর পরবর্তী। কর পরবর্তী আমাদের এখানে কত দেওয়া আছে? ৩৫০,০০০, ৩৫০ আর করের হার কত আমাদের? ৩০%। এখন এই জায়গায় একটা সংখ্যা, এই সংখ্যাটাই কিন্তু আমাদের চাইছে। এটা চাইছে আর এই পার্সেন্টেজ আছে, এই টাকার অঙ্কটা চাইছে। আর এইটা টাকার অঙ্কটা চাইছে। এটা আমরা কিভাবে বের করব? দেখো, এই যে একটা বড় টাকার অঙ্ক না? এটা কিন্তু কর পূর্ব একটা টাকার অঙ্ক। আর কর কিন্তু এই যে এটা। তাই তো? এখন আমরা যদি কথার কথা এই যে সি নাম্বারটা ধরি, এই সি নাম্বার। এই সি নাম্বারে আমাদের কর পূর্ববর্তী কত আছে? ৫০০ টাকা। এই ৫০০ টাকা যদি আমরা এখানে বসাই, ৫০০ টাকা। ৫০০ টাকার উপরে যদি আমরা ৩০% করি, ৩০% করলে কত? ৫০, ১৫০ টাকা। ১৫০ টাকা যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের ৩৫০ টাকা মিলে যায়। আর কর তখন কত হয়ে যায়? ১৫০ টাকা। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এখন আমরা কি করব? অন্য আরেকটি মিলিয়ে দেখি। যেমন আমরা ৪৫৫ টাকারই দিই। এটা এই জায়গায় যদি ৪৫৫ টাকা বসাই, তাহলে ৩০% করলে কিন্তু আমাদের ৩৫০ টাকা থাকে না। অর্থাৎ এটাই কিন্তু আমাদের টিকে যাচ্ছে। এভাবেই কিন্তু করতে হবে। কিভাবে করতে হবে? আরেকবার বলে দেই। একটা ছক করব আমরা কর পূর্ব, তারপরে কর রাখবো এবং কর পরবর্তী। এটা কর, তার আগেরটা কি? কর পূর্ব, তারপরেরটা কি? কর পরবর্তী। যেইটা আমাদের দেওয়া থাকবে এখানে, আমাদের করের হার আছে, উদ্দীপকে আমাদের কর পূর্ব থাকতে পারে, পরবর্তীও চাইতে পারে। যেটা থাকবে সেটা বসাবো। এই যে কর আমাদের ৩০% বসাই দিলাম। তারপরে কি কর পরবর্তী আছে, বসাই দিলাম। থাকে কি আমাদের? এইটা বের করতে হবে আর এই টাকাটাও বের করতে হবে। তারপর আমরা ক্যালকুলেশন করে যেটা মিলবে সেটা উত্তর বসিয়ে দেব। এইভাবে আমরা করে ফেলবো। তারপরে আছে ৬ নাম্বারে কি আছে আমাদের? ২ জন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত কত? ৫:২। ৫:২। অর্থাৎ ২ জন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত ৫:২। তৃতীয় জনকে ৩ এর ১ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত হবে? এই অনুপাত রিলেটেড এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বুঝছো মধ্যে একটা থাকবেই। তো আমরা এইগুলা কিভাবে নির্ণয় করব? এই অনুপাতগুলা বের করার জন্য আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিক কি? আমরা ২ টা জিনিস খেয়াল করব। ২ টা জিনিস খেয়াল করব। একটা কি? নতুন যে অংশটা গ্রহণ করছে এবং পুরাতন অংশটা। এই নতুন অংশ অর্থাৎ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা যে আ নিয়েছে সেটা কি? সেটা আছে ১-৩। এই ১-৩ আমরা কি? বিয়োগ করতে হবে। অর্থাৎ ৩ এ থেকে ১ বাদ দিতে হবে। এখানে যদি ২ থাকতো তাহলে ৩ এ থেকে ২ বাদ দিতাম। তাহলে ৩ এ ৩ এ যদি আমরা ১ বিয়োগ করি আমাদের থাকে হতো ২। তারপরের কাজ কি? এই ২ কে দ্বারা আমাদের কি? একবার ৫ কে গুণ করতে হবে। আরেকবার কি? ২ কে গুণ করতে হবে। তাহলে ২ দ্বারা যদি ৫ এর গুণ করি, ৫ দুগুণে কত? ১০। তারপরে কি ২ দ্বারা যদি ২ এর গুণ দেই কত? ৪। অর্থাৎ আমরা ২ টা পেয়ে গেলাম। এখন আরেকটা বের করতে হবে। আরেকটা বের করব কিভাবে? আরেকটা বের করার জন্য এই যে পুরাতন অনুপাত আছে না? এই পুরাতন অনুপাতকে যোগ করে দিতে হবে। অর্থাৎ ৫ আর
2 যোগ করলে আমাদের কত হয়? 7 হয়। এই 7 কে এই যে আমরা একটা নতুন অনুপাত আছে না? নতুন অনুপাতের উপরে একটা সংখ্যা থাকবে না? সেটা দিয়া কি করতে হবে? গুণ করতে হবে। সেটা কত? ১। ১ এর ৭ এর ১ দিয়ে গুণ করলে কি হয়? ৭ হয়। অর্থাৎ উত্তর আমরা কি পেলাম? ১০, ৭, ৪। আচ্ছা আমার দেখিয়ে দেই কিভাবে বের করব। প্রথমে আমরা কি নতুন অনুপাত যেটা সেটার উপরে খেয়াল করব। এখানে কত আছে? ১, ৩। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ৩ এর থেকে ১ বাদ দিলে আমাদের ২। তারপর কি করতে হবে? পুরাতন অনুপাতের দিকে খেয়াল করতে হবে। কত আছে? ৫ আর ২। এই ২ কে ৫ দিয়ে গুণ করতে হবে। তো ৫ দুগুণে কত? ১০। আবার কি? এই ২ কে এখানে যে সংখ্যা থাকবে ২ দিয়ে গুণ করতে হবে। কত? ৪। তারপরে কি করতে হবে? এই পুরাতন এই যে এই ২ টা কি যোগ করে দিতে হবে। ৫ আর ২ যোগ করলে কত? ৭। এই ৭ রে এই নতুন অংশীদারে ১ আছে না? সেটা দিয়ে গুণ করতে হবে। কত? আমাদের ৭। তাহলে উত্তর আসে কত? আ ১০, ৪, ৭। এই ছিল আমাদের এই অনুপাতের ম্যাথ। ৭ নাম্বার এমসিকিউ কি বলা আছে? স্কাইলার্ক কোম্পানির আর্থিক বিবরণী থেকে নিম্নলিখিত তথ্য নেওয়া হয়েছে। কি, কি তথ্য নেওয়া হয়েছে? বিক্রয় কত? ৪৪,০০,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুত কত? ৯,৮০,০০০ টাকা। ক্রয় আছে ৪৫,৪০,০০০ টাকা। অসরান্তে মজুদ আছে এটা কি? আমাদের ১০,২০,০০০ টাকা। এখন বলছে আমাদের কি মজুত পণ্যের আবর্তন হার কত? অর্থাৎ অনুপাতের অধ্যায় থেকে আমাদের এমসিকিউ আসছে। আমরা মজুত পণ্যের আবর্তন হার কিভাবে নির্ণয় করব? আমরা জানি কি মজুত পণ্যের আবর্তন হার একটা সূত্র আছে যে মজুত পণ্যের আবর্তন হার। আবর্তন হারের সূত্র কি আছে? সূত্রের মধ্যে আছে বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুত। তাহলে আমরা এটা বের করব কিভাবে? বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি জানি? বিক্রিত পণ্যের ব্যয় কি? এই যে ক্রয় যোগ এই যে প্রারম্ভিক মজুত যোগ ক্রয়। তারপরে কি আছে? পরে বর্ষান্তে মজুত বিয়োগ কি সহগণে মজুত। তাহলে আমরা কি পাবো? হিসাব করি। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কি, কি? প্রারম্ভিক মজুত আছে ৯,৮০,০০০ টাকা। তারপরে কি ক্রয় আছে কত? ৪৫,৪০,০০০ টাকা। তারপরে কি মজুত আছে বছর শেষে কত? সমাপনী মজুত ১০,২০,০০০ টাকা। এটা আমাদের সূত্র। এই ২ টা যোগ হবে আর শেষেরটা সমাপনী মজুত বিয়োগ হবে। এই যোগ বিয়োগ করলে আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় আসে ৪৫,০০,০০০ টাকা। তারপরে কি আছে? গড় মজুত। গড় মজুত কি? প্রারম্ভিক মজুত। এই যে প্রারম্ভিক মজুত ৯,৮০,০০০ টাকা। আর বছরান্তে মজুত কত? ১০,২০,০০০ টাকা। এই ২ টা যোগ করে ২ না ভাগ করলে আমাদের কত থাকে? ১০,০০,০০০ টাকা। এই ১০,০০,০০০ টাকা এখানে বসিয়ে দেব। তারপর আমাদের কাটাকাটি করলে কি হয়? কাটাকাটি করলে ৪.৫ চলে আসে। এই যে এখানে ৪-৫ আছে, এখানে ১০ আছে। অর্থাৎ আমাদের কি ৪.৫ চলে আসে। তারপরে কি আছে? ৮ নাম্বারে কি? এটা আরেকবার বুঝিয়ে দেয় আমাদের কি? আমাদের সরাসরি বলে দিছে মজুত পণ্যের আবর্তন হার। মজুত পণ্যের আবর্তন হার আমাদের সূত্র মুখস্থ থাকতে হবে। মজুত পণ্যের আবর্তন হার এই যে বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুত। যে গড় মজুত করে দিলাম, গড় মজুত করে দিলে ১০,০০,০০০ হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আছে প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুত। এই বসিয়ে আমরা কি ৪৫,০০,০০০ টাকা পাইছি। তারপরে আমরা ভাগ করে কি ৪.৫ পাইছি। এটাই কি আমাদের হলো মজুত আবর্তন অনুপাত। ৮ নাম্বারে কি আছে? নাহা হার্ডওয়্যার স্টোরের একটি নির্দিষ্ট বছরে ধারে বিক্রয়ের পরিমাণ কত? ৬৫,০০,০০০ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় ৫০,০০,০০০ টাকা। বছরের শুরুতে এবং শেষে দেনাদারের পরিমাণ কত ছিল? ৬,০০,০০০ টাকা এবং ৭,০০,০০০ টাকা। অর্থাৎ এটা প্রারম্ভিক দেনাদার, এটা সমাপনী দেনাদার। এখন বলছে আমাদের কি? দেনাদার আবর্তন কত? দেনাদার অনুপাতের সূত্র কি আমাদের? সূত্র হলো দেনাদার অনুপাত নিট ধারে বিক্রয় বাই গড় দেনাদার।
এখন আমরা বড়শিতে নিট ধারে বিক্রয় করছি আমরা এখানে কত, এই যে নিট ধারে বিক্রয়ের পরিমাণ কত, 65 লক্ষ টাকা। এই যে 65 লক্ষ টাকা বসিয়ে দেই। তারপরে কি আছে, গড় দেনাদার প্রারম্ভিক দেনাদার 6 লক্ষ টাকা আর সমাপনী দেনাদার কি 7 লক্ষ টাকা। তাহলে আমরা গড় করলে কত হবে, অর্থাৎ দুইটা যোগ করে দুইটা ভাগ করলে 6,50,000 টাকা হবে। এটা ভাগ করলে আমাদের কি, আমাদের উত্তর হয়ে যাবে কি 10 ভাগ চলে আসবে। তাহলে কি পেলাম আমরা, দেনাদার আবর্তন কত, অর্থাৎ দেনাদার আবর্তন, মজুদ পণ্যের আবর্তন, এগুলো আমাদের সূত্র মুখস্থ করতে হবে। তারপর সূত্রের মধ্যে আমাদের এই ম্যাটেরিয়াল গুলো বসিয়ে দিয়ে আমাদের অঙ্ক সলভ করে আসতে হবে। 10 নম্বরে কি বলা আছে, সানরাইজ কোম্পানির 94,500 টাকার নিট চলতি মূলধন রয়েছে। কি, নিট চলতি মূলধন এবং চলতি অনুপাত কত দেওয়া আছে, 5:2। উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত, চলতি অনুপাত সমান সমান কি, চলতি অনুপাত অনুপাত চলতি সম্পত্তি বাই চলতি দায়। এই চলতি অনুপাত মানে কি, চলতি সম্পত্তি বাই চলতি দায়। এটাই কি আমাদের 5:2, অর্থাৎ এখানে 5, এখানে কি 2। এখানে কি বলা আছে আমাদের, এই যে টাকার অঙ্কে বলা আছে এটা চলতি মূলধন। চলতি মূলধন মানে কি, চলতি মূলধন হলো আমাদের চলতি মূলধন সমান সমান কি, চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি বা সম্পদ মাইনাস চলতি দায়। এটা কি আমাদের, এটা হলো চলতি মূলধন। তাহলে আমরা চলতি সম্পত্তি এখানে কত আছে 5, আর চলতি দায় কত আছে আমাদের 2। তাহলে এখানে 5 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে আমাদের কত থাকে 3। এই 3ই তো আমাদের কি চলতি মূলধন। তাহলে আমরা এটাকে 3 ধরতে পারি না, এটাকে যদি 3 ধরি, 3 ধরলে আমাদের কি, যদি আমরা 3 দা ভাগ করি তাহলে কি হয়, ভাগ করলে আমাদের কত করে পড়ে 31,500। অর্থাৎ 3 দা ভাগ করলে আমাদের এই 94,500-কে 31,500 আসে। এটা কি আমাদের একের মান, এখানে কি 3-এর মান। এখন বলছে যে মুক্ত কোম্পানি চলতি দায়ের পরিমাণ কত, চলতি দায়ের অনুপাত কত, এই যে 2 না, এই যে 2 চলতি দায়। আমরা একের মান কত পাইছি 31,500। এখন এই 2 এর মান পাবো কি, এটাকে ডাবল করে দেবো, ডাবল করলে কত হয়ে যাবে 63,000। আমি আরেকবার বুঝাই দেই, আমাদের 2টা বিষয় দিয়ে দেওয়া আছে। একটা কি, নিট চলতি মূলধন। নিট চলতি মূলধন বলতে কি, চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে আমাদের নিট চলতি সম্পদ বলে। আর চলতি অনুপাত কি, চলতি সম্পদ আর চলতি দায়, অর্থাৎ এই চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন। এই 2টা অপশন কিন্তু এখানে আছে। এখানে কি, এই যে এটা একটা চলতি মূলধন আর একটা চলতি দায়। তাহলে চলতি মূলধন থেকে চলতি দায় বাদ দেই, 5 থেকে 2 বাদ দেই, 3 থাকে। এই 3 এর মানই তো আমাদের এটা। তাহলে এটাকে আমরা কি 3 দা ভাগ দিব, 3 দা ভাগ দিলে কি 31,500 করে পড়ে। তারপরে কি আমাদের চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে। এই যে চলতি দায় কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে এটা কি ওদের 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 3 দিলে 3 দ্বারা। যদি হতো যে চলতি সম্পত্তি কত, এই যে 5 দিয়ে গুণ করতে হতো এটাকে। তারপরে যেটা আসতো সেটাই সঠিক উত্তর হতো। তারপরে 10 নম্বরে কি বলা আছে, একজন ব্যবসায়ী 50 ইউনিট, কয় ইউনিট, 50 ইউনিট উৎপাদন করতে নিম্নোক্ত খরচ হয়। কি কি খরচ হয়, কাঁচামাল 3,000 টাকা, মজুরি 1,000 টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের 20%। বের করে ফেলে, এই যে কারখানা উপরিব্যয় কি কাঁচামালের কত, কাঁচামাল 3,000 টাকা, কাঁচামালের 20%। এই 3,000-এ 20% হলে কত হয়, 3,000-এ 20% 10% যদি করি তাহলে 300, 20% 600। তাহলে কি কারখানা উপরিব্যয় আমরা কি পেলাম 600 পেলাম। এই যে কারখানা উপরিব্যয়। এবং বিক্রয় খরচ কি, বিক্রয় খরচ আমার কারখানা উপরিব্যয়ের 25%। অর্থাৎ এই যে কারখানা উপরিব্যয়ের 25% কি আমাদের, সেটা কি আমাদের আবার বিক্রয় খরচ। এটাকে 25% বলে কত হয়, আহ যদি এটাকে অর্ধেক করা হয় তাহলে 300 হয়। 300-কে আমার 4 ভাগ করলে, অর্থাৎ 600-কে 4 ভাগ করলে 150 হয়। 150 আমাদের কি
25%, অর্থাৎ বিক্রয় খরচ কত? 150 টাকা। তারপরে প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রি করলে মোট ব্যয়ের 20% লাভ হবে। আমাদের ইউনিট দেওয়া আছে। এখন কি আমাদের খরচ বের করতে হবে। খরচ বের করে মানে ইউনিট দিয়ে ভাগ করতে হবে। তাহলে তো একটা প্রোডাক্টের দাম পাবো। তারপর কি আমরা লাভ পার্সেন্টেজ করে দিব। তারপরে আমাদের রেজাল্ট এসে পড়বে। আচ্ছা, ব্যয়গুলো আমরা কাউন্ট করি কি, কি ব্যয় আছে? যেমন কাঁচামাল কত? ৩,০০০ টাকা। এই যে ৩,০০০ টাকা লিখি। তারপরে কি মজুরি ১,০০০ টাকা। এই যে ১,০০০ টাকা লিখি। তারপরে কি এই যে কারখানা উপরিব্যয় কত পেলাম? কারখানা উপরিব্যয় হলো আমাদের কত? কারখানা উপরিব্যয় আমাদের ৬০০ টাকা। তারপরে কি বিক্রয় খরচ কি? ১৫০ টাকা। যোগ করে দিলে আমাদের কত হয়? ৩,০০০, ১,০০০, ৪,০০০, ৪,৭৫০ টাকা। এটাকে আমাদের কি এই যে আ ৫০ দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্রতিটি প্রোডাক্টে খরচ পেয়ে যাব। ৫০ দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? অর্থাৎ ৪০০ র মধ্যে আমাদের ৮ বার যায়। ৮ বা ৯ বার। তারপরে ২৫ থাকে। ২৫ আর আমাদের ২৫০ র মধ্যে ৫ বার যায়। অর্থাৎ ৯৫। আমরা কি পেলাম? ৯৫ পেলাম। এখন কি বলছে যে এটা তো আমরা প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রি করলে আমরা প্রতিটি ইউনিটের দাম পেয়ে গেলাম, খরচ পেয়ে গেলাম। এখন ওই প্রতিটি ইউনিট বিক্রি করলে মোট ব্যয়ে 20% লাভ হবে। লাভ হবে কত টাকায়? এখান থেকে কত টাকায় বিক্রি করলে এই 20% লাভ হবে। অর্থাৎ এটাকে আমরা 20% করে দিব। 20% করে দিলে আমাদের কত টাকা হয়? এই ৯৫ কে 20% করলে ১৯ টাকা হয়। এই ১৯ টাকা প্লাস ৯৫ টাকা আমাদের কি আসবে? যোগ করলে ১১৪ টাকা চলে আসবে। এটাই কি আমাদের সঠিক উত্তর। আরেকবার বুঝিয়ে দেই, আমরা কি করছি? প্রথমে খরচগুলা যোগ করছি। তারপরে কি ইউনিট দিয়া ভাগ করছি। তারপরে যত টাকা ইউনিট পরি খরচ আসছে সেটার উপরে 20% করে দিছি। তারপরে আমাদের কি ১১৪ টাকা রেজাল্ট চলে আসছে। এই ছিল আমাদের, এটা কি উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটা এমসিকিউ। ১১ নম্বর এমসিকিউ কি আছে? অর্থাৎ লিফ উপভোগ থেকে আমাদের ম্যাথ আছে। FIFO পদ্ধতি ব্যবহার করে নিচের তথ্য দিয়ে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য এবং সমাপনী মজুত মালের মূল্য নির্ণয় করো। আমাদের দুইটা চাচ্ছে, একটা কি বিক্রিত পণ্যের ক্রয় মূল্য এবং সমাপনী মজুত মালের মূল্য নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের কি কি দেওয়া আছে? জুন ১-এ কি প্রতি একক ১০ টাকা হারে ১০ একক ক্রয় করছে। জুন ১৫ তারিখে কি ১১ টাকা হারে ১০ একক ১১ টাকা হারে ১০ একক ক্রয় করছে। ২৫ তারিখে কি ১২ টাকা হারে ১৫ একক ক্রয় করছে। আর ৩০শে জুন কি করছে? ২০ একক বিক্রি করে দিছে। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? প্রথমে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, পরে কি সমাপনী মজুত মালের মূল্য। আচ্ছা, আমরা প্রথমে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য এটা নির্ণয় করতে। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে কি? আমি একটা মাল এই যে ২০ একক বিক্রয় করছি। এই বিক্রিত মাল কত টাকা দিয়ে ক্রয় করছি সেই ক্রয় মূল্য বের করতে বলছে। কি পদ্ধতিতে? FIFO পদ্ধতিতে। FIFO মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে। প্রথমে কি? প্রথমে ১ তারিখে তো আর ২০ একক কিনি নাই, ১০ একক কিনছি। ১০ একক কিনছি কয় টাকা? এই ১০ টাকা দিয়ে ১০ একক কিনছি। প্রত্যেক এককের দাম ১০ টাকা। তাহলে ১০ গুণন ১০ সমান সমান ১০০। আবার আরো ১০ নিতে হবে। এখানে তো বিক্রি করছি ২০ একক। আরো ১০ দেওয়ার জন্য জুন ১৫ তারিখে কি ১১ টাকা হারে কি ১০ একক ক্রয়। এখানে কি ১১ টাকা ১০ আর কি ১১০। এই যে ১০ একক ১০ একক ২০ একক, তাহলে মোট আমাদের হলো ২১০। এটা আমরা কি পেলাম? বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। এখন আমরা সমাপনী মজুত মালের মূল্য বের করব। সমাপনী মজুত মালের মূল্য কিভাবে বের করব? অর্থাৎ আমরা ক্রয় করছি, ক্রয় করার পর বিক্রয় করার পরে যে বাকি থাকে প্রতিষ্ঠানে সেগুলোই তো সমাপনী মজুত মালের মূল্য। এই যে FIFO পদ্ধতিতে কি করছি আমরা? ২০ একক বিক্রি করে দিছি। এই যে এটাও শেষ, এটাও শেষ। থাকে কি? থাকে আমাদের কি? এই যে একটা থাকে ২৫ তারিখেরটা। ২৫ তারিখেরটায় কি ১২ টাকা হারে কি ১০ একক। ১২ টাকা হারে ১০ একক যদি হয় তাহলে কত হয় আমাদের? ১২০ টাকা না? এইটাই, এটাই কি আমাদের সমাপনী মজুত।
অর্থাৎ আমি বিক্রয় করে দেওয়ার পর আমার প্রতিষ্ঠানে যা অবশিষ্ট থাকবে সেটা কি সমাপনী মজুত। এই অবশিষ্ট থাকে 25 তারিখেরটা। অর্থাৎ আমি তো এই ২ টা বিক্রি করে দিচ্ছি। তাহলে আমাদের ১২০, ২১০। ১২০, ২১০ কোথায় আছে? এই যে, এটা আমাদের সঠিক উত্তর। তারপরে আছে কি ১২ নম্বরে, যদি প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত এবং বিক্রিত পণ্যের ব্যয় বা খরচ যথাক্রমে ৳৬০০, ৳৮০০ এবং ৳৪,০০০ হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করতে হবে। এখানে কি প্রারম্ভিক মজুত কত দেওয়া আছে আমাদের? ৳৬০০, সমাপনী মজুত ৳৮০০, ৳৮০০ আর বিক্রিত পণ্যের খরচ আছে আমাদের ৳৪,০০০। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে কি? বিক্রয়যোগ্য মানে আমি বিক্রয় করতে পারবো যে পণ্যটুকু। কি, কি বিক্রয় করতে পারবো? বিক্রিত পণ্যের খরচ এই ২ টা যোগ করে দিলেই হবে। অর্থাৎ কত? ৮০০ যোগ ৪,০০০। এটাই কি আমাদের বিক্রয়যোগ্য। অর্থাৎ আমি যে বিক্রি করছি সেই পণ্যের খরচ কত টাকা হয়েছে সেটা, আর বাকি আমার প্রতিষ্ঠানে কিছু অংশ রয়ে গেছে। সেই ২ টার সমষ্টি তো আমার বিক্রয়যোগ্য। অর্থাৎ আমি টোটালটাই বিক্রয় করতে পারতাম। আ যোগ্য ছিল। কিন্তু বিক্রয় করতে পেরেছি কত? অর্থাৎ গ্রাহক আমার পণ্য নিয়েছে শুধু ৪,০০০, কিন্তু আমার ৮০০ কি এই সমাপনী মজুত ছিল। এটাও কিন্তু যোগ্য অবস্থায় ছিল। এর জন্য আমাদের কি এই ২ টা যোগ হবে। এই ২ টা যোগ হলে কি হবে? ৪,৮০০, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে। ১৩ নম্বরে এমসিকিউতে কি বলা আছে? নিম্নের তথ্য থেকে সমাপনী মজুত মাল নির্ণয় করো। আচ্ছা পড়ি আমরা। প্রারম্ভিক মজুত মাল কত আছে? ৳১,৬০,০০০। ক্রয় আছে ৳৮৬,০০০। ক্রয় ফেরত আবার কত? ৳৪,০০০। তারপরে আমাদের বিক্রয় কত আছে? ৳১,৪০,০০০। ক্রয় মূল্যের উপর মার্কআপ কত পার্সেন্ট? 25%। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমাদের মার্কআপ হয় 25%। তারপরে এখান থেকে কি করতে হবে? আমাদের সমাপনী মজুত মাল নির্ণয় করতে হবে। মার্কআপ মানে কি? ক্রয় মূল্যের উপরে যে হার তাকে মার্কআপ বলে। অর্থাৎ ক্রয় মূল্যের উপর 25% আছে। তাহলে আমাদের কি বিক্রয় মূল্যের উপরে 20% হবে। আর ক্রয় মূল্যের উপরে যদি 33% হয় তাহলে কি বিক্রয় মূল্যের উপরে 25% হবে। এভাবে হবে। তাহলে মার্কআপ যদি আমাদের 25% হয় তাহলে ক্রয় মূল্যের উপরে আমাদের কত হবে? এই ক্রয় মূল্যের উপরে আমাদের কি কত হবে? 20% হবে। আচ্ছা, আমরা পুরোপুরি শেষ করলে এটা বুঝবো। আমরা কি জানি? আমাদের সমাপনী মজুত পণ্য বের করতে পারে না। ব ব বের করতে বলছে না। সমাপনী মজুত পণ্যের সূত্র কি? প্রারম্ভিক মজুত এর সাথে যদি কৃত পণ্যের ব্যয় যোগ করি এবং এখান থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তাহলে আমাদের সমাপনী মজুত আসবে। উদ্দীপকে আমাদের প্রারম্ভিক মজুত আছে। আছে। কৃত পণ্যের ব্যয় আছে। এই যে ক্রয় করছি এখান থেকে ফেরত বাদ দিলে কৃত পণ্যের ব্যয় পেয়ে যাবো। কিন্তু কোথাও কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নেই। আছে কি? বিক্রয়। এই বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। কিভাবে বের করব? এই যে আমাদের একটা তথ্য দেওয়া আছে না? ক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট? 25%। তাহলে বিক্রয় মূল্যের উপরে কত হবে? 20%। আচ্ছা, বিক্রয় মূল্যের উপরে যদি 20% হয় তাহলে হলো 20% করে দেয়। 10% করলে ৳১৪,০০০ আর 20% ৳২৮,০০০। তাহলে আমরা যদি এই ১,৪০,০০০ থেকে ৳২৮,০০০ বাদ দেই তাহলে আমাদের কত থাকে? ৳১,১২,০০০ থাকে। এই ৳১,১২,০০০ কি আমাদের? এই আমাদের মুনাফা, অর্থাৎ এই বিক্রয় থেকে যদি আমরা এই মুনাফা ৳২৮,০০০ বাদ দিয়ে দেই তাহলে ৳১,১২,০০০ থাকে। এই ৳১,১২,০০০ কি বিক্রিত পণ্যের ব্যয়। আমি বিক্রয় করছি ৳১,৪০,০০০, মুনাফা হইছে আমার কি ৳২৮,০০০। এই মুনাফা যদি বাদ দিয়ে দেই তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে না? এই বিক্রিত পণ্যের ব্যয় এখানে কত? ৳১,১২,০০০। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমরা উত্তর পেয়ে যাবো। কি প্রারম্ভিক মজুদ আমাদের কত আছে? প্রারম্ভিক মজুদ আছে আমাদের ১,৬০,০০০। বসিয়ে দিলাম ১,৬০,০০০। কৃত পণ্যের ব্যয়, এই যে ক্রয় করছে আবার ক্রয় ফেরত ৳৪,০০০, তাহলে এখানে ৳৮২,০০০ হবে। অর্থাৎ ৳৪,০০০ বাদ হবে। তারপরে আমাদের কি মাইনাস কত? বিক্রিত পণ্যের ব্যয় কত পেলাম? ৳১,১২,০০০। যোগ বিয়োগ করলে আমাদের উত্তর আসে কত? ৳১,৩০,০০০। এই ৳১,৩০,০০০ আমাদের উত্তর। আচ্ছা, ৪র্থ নাম্বারে কি বলা আছে? এটি ক্লাবের
৩,০০০ জন সদস্য আছে যারা বাৎসরিক ২০০ টাকা করে চাঁদা দিয়ে থাকে। তারপরে কি ২০০৬ সালে চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়? চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায় অর্থাৎ প্রাপ্তি কথা থাকলেই আমাদের একটা সূত্র মেনে চলতে হবে। সেটা কি? এই কত সাল আমাদের এখানে আছে? এখানে ২০০৬ সাল, অর্থাৎ যে সাল দেওয়া থাকবে ওই সালে যদি আমরা কোনো টাকা পাই তাহলে যোগ হবে, আর যদি টাকা না পাই ওই সালে, আগের সালে বা পরের সালে টাকা পাই তাহলে বিয়োগ হবে। অর্থাৎ এই সালে টাকা পাইলে যোগ, না পাইলে বিয়োগ, এই একটা সূত্র দিয়েই আমরা অঙ্ক করে ফেলবো। তারপরে কি বলা হয়েছে, যখন এই ৩০ জন সদস্য কি আগাম দিয়েছিল, ৩০ জন সদস্য কি আমাদের আগাম টাকা দিয়েছিল, ৩ বছর না ৫ সালে দিয়েছিল। পরে কি ৬০০ জন সদস্য ২০০৭ সনের আগাম দিয়েছিল। এই ৭ সনের আগাম কি ছিল আমাদের, অর্থাৎ ৬ সাল, অর্থাৎ এই ২০০৬ সাল, ৭ সালের আগের সাল কি ২০০৬ সাল, তাহলে এটা আমরা পেয়েছি। তারপরে কি ২০০ জন সদস্য ২০০৬ সালে চাঁদা পরিশোধ করেন। তাহলে আমরা কিভাবে করব? এখানে প্রথমে আছে কি ৩,০০০ জন সদস্য কত টাকা করে দেয়? ২০০। তাহলে এখানে লিখি ৩,২০০ টাকা করে দিলে আমাদের কত? ৬ লক্ষ টাকা আসে। তারপরে কি? তারপরে আছে ২০০৬ সালে চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যাবে? যখন ৩০০ জন সদস্য আগাম দিয়েছিল। আগাম মানে কি? ২০০৫ সালে দিয়েছিল ৩০০ জন সদস্য। তাহলে এটা তো আমি ৬ সালে পাই নাই। এটা ৫ সালে পাইছি। তাহলে এটা বিয়োগ হবে। আগাম মানে কি? এই যে এখানে ২০০৬ আছে, আগাম দিছে ৩০০ জন। ৩০০ জন ৳২০০ করে দিলে কত হয়? আমাদের ৩০০ জন ৳২০০ করে দিলে আমাদের ৬০,০০০ টাকা হয়। এটা কি হবে? বিয়োগ হবে। তারপরে কি আছে? তারপরে আছে ৬০০ জন সদস্য ২০০৭ সালের আগাম দিয়েছিল। ২০০৭ সালের আগাম মানে কত? ২০০৬ সাল। তাহলে এটা গণনা হবে। কত? ৬০০ জন সদস্য। এই যে ৬০০ গুণ আমাদের ২০০, তাহলে ৬ দুগুণে ১২, অর্থাৎ ১,২০,০০০। এটা কি? যোগ হবে। তারপরে কি বিয়োগ হবে কোনটা? শেষেরটা। অর্থাৎ ২০০ জন সদস্য ২০০৬ সালে কোনো চাঁদাই দেয় নাই। ২০০ এখানে ৪০,০০০ হবে। এই যে ৪০,০০০। তাহলে যোগ বিয়োগ করলে আমরা কত পাবো? অর্থাৎ এই ৬ লক্ষর সাথে যোগ হবে কত? আ এটা কি যোগ হবে? ১,২০,০০০ যোগ হবে। তাহলে ৭,২০,০০০। এই ৭,২০,০০০ থেকে ৬০,০০০ আ আর ৪০,০০০ গেলে ১,০০,০০০ চলে যায়। তাহলে আমাদের থাকে কত? ৬,২০,০০০, অর্থাৎ এটাই আনসার হবে। ১৫ নম্বর এমসিকিউ কি বলা আছে? ৩০ জুন ২০১৫ সালে দেনাদারের সঞ্চিতি ছিল কত? ৩৯,০০০ টাকা। আবার ৩০ জুন ২০১৬ সালে দেনাদারের পরিমাণ ছিল কত? ৫,১৭,০০০ টাকা। সিদ্ধান্ত গৃহীত হয় যে ৩৭,০০০ টাকা কুড়ির এবং ৫% হারে দেনাদার সঞ্চিতি গঠন করা হয়। অর্থাৎ ৩০ জুন ২০০৬ সালে আয়ের বিপরীতে কত টাকা এই হিসাবে প্রদর্শিত হবে। অর্থাৎ ২০১৬ সালে আয় বিবরণীতে কত টাকা এই হিসাবে প্রদর্শিত হবে। এই টাইমে ম্যাথ করার জন্য আমাদের একটা ছক অনুসরণ করতে হবে। এটাকে কি বলে? কোরিন সঞ্চিতি চার্ট। চার্টটা একবার দেখে নেই। এখানে ডেবিট পাশ, এদিকে ক্রেডিট পাশ। ডেবিট পাশে কি আছে? সারা হিসাবকালে কুরিন অবলম্বন সেটা যাবে। আর কি সমাপনী যে সেটা যাবে। এই যে একটা অ্যামাউন্ট হবে। এই অ্যামাউন্ট আর এখানে একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্ট কি সমান হবে। এই ক্রেডিট পাশে কি থাকবে? প্রারম্ভিক যে ঋণ পুনরুদ্ধার সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ। আচ্ছা আন্দার, তাহলে বসিয়ে দেখবো দুই পাশে। তাহলে সারা হিসাবকালে কুড়ি অবলম্বন এখানে কি দেওয়া আছে? কি? এই যে সিদ্ধান্ত গৃহীত হয় কি? ৩৭,০০০ টাকা কুড়ি। এই যে সারা হিসাবকালে কুড়ি অবলম্বন করছে, এটা কত? ৩৭,০০০ টাকা। আচ্ছা এখানে ৩৭,০০০ টাকা বসাই। তারপরে কি বলছে? সমাপনী জের প্রোডাক্ট, এই যে আমাদের আ ৩ এবং ৫% হারে দেনাদার সঞ্চিতি। এই যে
এক সঞ্চিতি গেল আর এক সঞ্চিতি, এটাই কি আমাদের সমাপনী সঞ্চিতি। সমাপনী সঞ্চিতির গঠন করা হয় কত 5%। এই যে 5,17,000 টাকা, এখান থেকে আমাদের 37,000 টাকা বাদ দিতে হবে। আমরা অবলোকন করে ফেলছি, এর জন্য বাদ দিতে হবে আমাদের। তাহলে আমরা যদি বাদ দেই 5,17,000 টাকা থেকে 37,000 টাকা, তাহলে কত থাকে আমাদের? তাহলে 4,80,000 টাকা থাকে। এই 80,000 টাকার উপরে কি করতে হবে? 5% দিতে হবে। 10% দিলে আমাদের কত হয়? 48,000 টাকা। আর 5 কত হয়? 5 দিলে তাহলে আমাদের অর্ধেক, তাহলে কি 24,000 টাকা। তাহলে এখানে হবে কত? 24,000 টাকা। তাহলে কত পেলাম? 37 আর 24 কত হয়? 61,000 টাকা হয় আমাদের। এপাশেও আমাদের কি 61 টাকা করতে হবে। তাহলে পারমিক জের কত আছে আমাদের? জানাদার শুনতে পারমিক জের আছে কত? 39,000 টাকা। এই তো 39,000 টাকা। এই 39,000 টাকা এখান থেকে 61,000 টাকা থেকে 39,000 টাকা আমাদের বাদ দিলে কি এই অ্যামাউন্ট চলে আসবে, এখানে অ্যামাউন্ট। এটাই কি হবে আমাদের? 2016 সালের আয় বিবরণীতে কত টাকা প্রদর্শিত হবে? অর্থাৎ 61 থেকে 39 বাদ দিলে আমাদের কত থাকে? আমাদের থাকবে কত? 22,000 টাকা। অর্থাৎ 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকে 1, 4, 6 3 4 বাদ দিলে 2। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে কি? এই 22,000 টাকা। অর্থাৎ এই 4টা আমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমরা আবার বুঝি, সারা বছরে হিসাবকালে পুরিন কত ধরা হচ্ছে 37,000 টাকা বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি? এটা তো প্রারম্ভিক, আর একটা সমাপনী আছে। সমাপনী ধরতে হবে 5%। কার উপরে? এই দেনাদারের উপরে। আমাদের এই 37,000 দেনাদার থেকে বাদ দিতে হবে। বাদ দিলে থাকে কত? 4,80,000 টাকা। এই 4,80,000 টাকার উপর 5% কত? 5% 24,000 টাকা। এই 2টা যোগ করলে 61,000 টাকা হয়। এই পাশে আমাদের কি প্রারম্ভিক জের 39,000 টাকা আছে, আর দেওয়া নাই। যেটাই গ্যাপ আছে সেটাই আমাদের উত্তরের অপশন হবে। তাহলে এখানে 39 আছে। এটার সাথে মিলাইতে গেলে কি করতে হবে? অর্থাৎ এখানে আমাদের 61,000 হবে। এখন 61,000 টাকা হবে কত? আরো যোগ করলে আরো আমাদের কত? 22,000 টাকা এখানে দিলেই আমাদের 61,000 টাকা হয়ে যাবে। এই ছিল আমাদের সঞ্চিতি নেওয়া প্রশ্ন। 16 নম্বরে কি বলা আছে? 4 বছর পূর্বে, খেয়াল করতে হবে, 4 বছর পূর্বে জিরমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি সরঞ্জাম ক্রয় করে। 10 বছর আয়ুষ্কাল, 10 বছর আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য কত? 50,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। বর্তমানে যদি এটা 2.5 লক্ষ টাকা বিক্রি করা হয়, তাহলে কত টাকা ক্ষতি হবে? অপশন আছে 50,000 টাকা, 70,000 টাকা, 2 লক্ষ টাকা। কোনটা হবে? তাহলে আমাদের কি সরলরৈখিক পদ্ধতিতে আগাতে হবে। আমরা প্রথমে কি বের করব? প্রথমে আমাদের কি বার্ষিক অবচয় বের করতে হবে। বার্ষিক অবচয় বের করার পর এই 4 বছরের অবচয় বের করব। 4 বছরের অবচয় বের করার পর এই সম্পত্তি থেকে আমরা 4 বছরের অবচয় বাদ দিলে বই মূল্য পাবো। সেই বই মূল্য থেকে আমরা যদি 2.5 লক্ষ টাকা বাদ দেই, তাহলেই কিন্তু আমরা লাভ ক্ষতি পাবো। তাহলে আমরা প্রথমে কি বার্ষিক অবচয় নির্ণয় করব। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় মানে কি? বার্ষিক অবচয় হলো আমাদের এই যে সম্পত্তি সরঞ্জাম কত টাকা দিয়ে কিনছি? 5 লক্ষ। 5 লক্ষ থেকে আমাদের কি এই যে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা বাদ হবে। তাহলে 4.5 লক্ষ, 4.5 লক্ষরে কি 10,000 টাকা দিয়ে ভাগ করতে হবে। 10,000 টাকা দিয়ে ভাগ করলে আমাদের কি হবে? 45,000 টাকা হবে 1 বছরের অবচয়। এখানে কি 4 বছরের অবচয়। তাহলে 4 দিয়ে গুণ দিলে আমাদের কি 1,80,000 টাকা আসবে। এটা কি? আমাদের পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। কোনটা থেকে? এই সম্পত্তি থেকে, 5 লক্ষ থেকে। 5 লক্ষ থেকে যদি 1,80,000 বাদ দিই, তাহলে থাকে কত? 3,20,000 টাকা থাকে। 3,20,000 টাকা কি আমাদের বই মূল্য। কিন্তু আমরা বিক্রি করছি কত? এই যে 2.5 লক্ষ টাকা। বিক্রি করছি 2.5 লক্ষ টাকা। আমাদের বই মূল্য আছে 3,20,000, বিক্রি করছি 2.5 লক্ষ টাকা। তাহলে ক্ষতি হলো না 70,000 টাকা? তাহলে এটাই হবে আমাদের উত্তর। তারপরে 17 নম্বরে কি বলা আছে? একটি যন্ত্রের ক্রয় মূল্য 70,000 টাকা। ইহার বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে কত? 70,000 টাকা।
প্রত্যাশিত আয়ুষ্কাল কত 4 বছর। ভগ্নাবশেষ মূল্য কত 35,000 টাকা। কমর আসমান পদ্ধতিতে প্রথম বছরের অবশ্যই কত? প্রথম বছরের অবশ্যই বের করতে হবে। তাহলে যন্ত্রের ক্রয় মূল্য কত 70,000 টাকা। এর সাথে কি সংস্থাপন ব্যয় যুক্ত হবে? তাহলে 7 লক্ষের সাথে 70,000 যোগ করলে কত হয়? 7,70,000 টাকা। এটার উপরে কি আমাদের প্রথম বছরের অবশ্যই বের করতে হবে। অবশ্যই হার তো আমাদের জানা নেই। হার জানা আছে? আমাদের কমর আসমান জের পদ্ধতি অবশ্যই হার বের করার একটা কৌশল আছে। সেটা কি? 100-কে 4 দ্বারা ভাগ এবং 2 দ্বারা গুণ। তাহলে কি 100 যদি 4 দ্বারা ভাগ দেয় আমাদের 25 হয় এবং 2 দ্বারা গুণ দিলে সেটা কি 50 হয়ে যাবে। তাহলে কি আমাদের 50%। তাহলে 7,70,000 এর 50% কি? তার অর্ধেক। তার অর্ধেক কত? আমাদের তার অর্ধেক আসে কত? এই 7,50,000 রে ভাগ দিলে আমাদের কত হয়? 70 7,70,000 এ ভাগ করলে 3,00,000 3,00,000 6,00,000। তারপরে কি ৮০, ১৬০। অর্থাৎ এই 3,85,000 টাকা আমাদের কি সঠিক উত্তর। পরিশেষে আমরা একটা এমসিকিউর মাধ্যমে আজকের এই ক্লাসটা শেষ করব। একটা ছক দেওয়া আছে অসমন্বিত বা সঠিক জের নির্ণয়ের ছক। অর্থাৎ এই নিচের এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের ছকগুলা মাথায় রাখতে হবে। ছকে কি আছে? প্রথমে ব্যাংক বিবরণী বা পাস বই। ব্যাংক বিবরণীর আরেক নাম পাস বই অনুযায়ী জের। আরেকটা কি আছে? আমানতকারী বা নগদান বই অনুযায়ী জের। এর নিচে কি হবে? এটা হলো প্রারম্ভিক আর এটা হলো সমাপনীদের। এটা প্রারম্ভিক আর এটা সমাপনীদের। কি আছে? ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী এই পাশে কি আছে? পথিমধ্যে বা ট্রানজিটের জমা। এটা কি প্লাস হবে। মাইনাস হবে কি বকেয়া বা অপরিশোধিত চেক। আর প্লাস মাইনাস হবে ব্যাংকের বই। আর আমানতকারী বা নগদান বই, আমানতকারী আর নগদান বই একই। ক্রেডিট মেমোরান্ডাম অর্থাৎ আমাদের আয়গুলা যোগ হবে আর ডেবিট মেমোরান্ডাম ব্যয়গুলা বিয়োগ হবে। তাহলে আমরা একটা এমসিকিউ দেখি। সাউথ কোম্পানি ৬২,৩০০ টাকার জের সহ ব্যাংক বিবরণী পেল। আচ্ছা, সমন্বয় সংক্রান্ত আইটেমের মধ্যে চেক ১৪,৫০০, পুঁথির মধ্যে আমানত কত ৮,৫০০। কোম্পানির সমন্বিত ব্যাংক জের কত? আমাদের কি দেওয়া আছে কি আগে লক্ষ্য করতে হবে। কি ব্যাংক বিবরণী? এই যে সাউথ ইস্ট কোম্পানি যে সব ব্যাংক বিবরণী বলো, অর্থাৎ ব্যাংক বিবরণী কোন পাশে আছে? এই যে ব্যাংক বিবরণী বা পাস বই। তাহলে আমাদের এই পাশ নিয়ে কাজ করতে হবে। শুরুতে যদি থাকতো আমানতকারী বা নগদান বই অনুযায়ী তাহলে এই পাশ নিয়ে কাজ করতাম। যেহেতু ব্যাংক বিবরণী দেওয়া আছে তাহলে এই পাশ নিয়ে কাজ করব। ব্যাংক বিবরণীর মধ্যে কি আছে? আমাদের সংক্রান্ত আইটেমের মধ্যে চেক, পথিমধ্যে চেক। এই যে পথিমধ্যে চেক কি হয়? যোগ হয়। তাহলে আমরা কি করব? যোগ করে দেব কত টাকা? ১৪০০ টাকা, ১৪৫০ টাকা যোগ করলাম। তারপরে কি? তারপরে ৮,৫০০ টাকা টা কি? অর্থাৎ বকেয়া চেক আমাদের কত? ১৪৫০ টাকা বকেয়া চেক। এটা কি মাইনাস হবে। এই যে বকেয়া চেক অপরিশোধিত চেক মাইনাস হয়। আর প্রতিমন্ত্রী আমানত এই যে ৮,০০০ টাকা এটা কি? এটা আমাদের ৮,৫০০ টাকা যোগ হবে। তারপরে কি আমরা এটা যোগ বিয়োগ করলে আমাদের কি আসে? কত আসে? এই ৬২,৩০০ র সাথে ৮,৫০০ টাকা যোগ এবং ১৪৫০ টাকা বিয়োগ করলে আমাদের উত্তর আসে কত? ৬৯,৩৫০ টাকা। অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর।